3D প্রিন্টিংয়ের এই দারুণ ইন্টারেস্টিং দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম। চলুন ডিজিটাল ফাইল থেকে কিভাবে সত্যিকারের জিনিস তৈরি হয় সেই জাদুর দুনিয়াটা একটু ঘুরে আসা যাক। তো আজকে আমরা কি দেখব? আমরা শুরু করব একদম বেসিক আইডিয়াটা দিয়ে, মানে সায়েন্স ফিকশন কিভাবে সত্যি হচ্ছে সেটা নিয়ে। তারপর দেখব ঠিক কিভাবে একটা ডিজিটাল ডিজাইন থেকে সত্যিকারের জিনিস তৈরি হয়। এরপর একটা প্রিন্টারের খুঁটিনাটি বিষয়গুলো জানব, দেখব এর অবাক করা সব ব্যবহার, আর শেষে বোঝার চেষ্টা করব যে এর ভবিষ্যৎটা আসলে কোন দিকে যাচ্ছে। আচ্ছা, 3D প্রিন্টিং জিনিসটা ঠিক কি সেটা বুঝতে হলে আমাদের একটু সায়েন্স ফিকশনের সাহায্য নিতে হবে। সিনেমাতে যেমন দেখা যায় এক ক্লিকেই সবকিছু তৈরি হয়ে যায়, ব্যাপারটা ঠিক তেমন না হলেও আজকে 3D প্রিন্টারগুলো কিন্তু অনেকটাই সেই কনসেপ্টের কাছাকাছি চলে এসেছে, মানে শূন্য থেকে একটা আস্ত জিনিস বানিয়ে ফেলা। এই যে ম্যাজিকের মতো জিনিস তৈরি হচ্ছে, এর একটা ফর্মাল নামও আছে, একে বলে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং। নামটা শুনলেই কিন্তু এর কাজটা বোঝা যায়। অ্যাডিটিভ মানে যোগ করা, এখানে কোনো কিছু কেটে বাদ দেওয়া হয় না, বরং একটু একটু করে যোগ করে জিনিসটা তৈরি করা হয়। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা পুরনো পদ্ধতির সাথে এর তুলনা করি। দেখুন, পুরনো বা সাবট্রাকটিভ পদ্ধতিতে কি হতো, একটা বড় কাঠের বা প্লাস্টিকের টুকরো থেকে কেটে ছেটে খোদাই করে জিনিসটা বানানো হতো। এতে কিন্তু প্রচুর মাল মশলা নষ্ট হতো। আর অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং ঠিক এর উল্টো, এখানে শুরু হয় শূন্য থেকে, আর ঠিক যতটুকু দরকার শুধু ততটুকু উপাদানই পরতের পর পরত যোগ করে জিনিসটা তৈরি করা হয়। তাই অপচয় প্রায় নেই বললেই চলে। বেশ, তাহলে আইডিয়াটা তো বোঝা গেল। এবার চলুন আসল প্রসেসটা দেখে নিই, মানে কম্পিউটারের একটা ফাইল থেকে কিভাবে চোখের সামনে একটা সত্যিকারের বস্তু তৈরি হয়ে যায়। বাড়িতে বা শখের জন্য যে প্রিন্টারগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় সেগুলোর বেশিরভাগই কাজ করে এফডিএম বা ফিউজড ডিপোজিশন মডেলিং পদ্ধতিতে। নামটা একটু কঠিন শোনালেও কাজটা কিন্তু বেশ সহজ। এখানে প্লাস্টিকের একটা সুতোর মতো রোল থাকে, যেটাকে বলে ফিলামেন্ট। প্রিন্টারটা এই ফিলামেন্টকে একটা গরম নজলের মধ্যে দিয়ে গলিয়ে, ঠিক যেমন আমরা গ্লু গান ব্যবহার করি সেভাবে ডিজাইন অনুযায়ী স্তরের পর স্তর তৈরি করে। পুরো ব্যাপারটা অনেকটা একটা রোবোটিক আর্টের মতো। তো এই পুরো প্রক্রিয়াটাকে আমরা কয়েকটা ধাপে ভাগ করতে পারি। প্রথমে আপনার একটা 3D মডেল লাগবে, যা আপনি নিজে বানাতে পারেন বা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন। এরপর একটা বিশেষ সফটওয়্যার, যেটাকে স্লাইসার বলে, সেটা এই মডেলটাকে হাজার হাজার পাতলা লেয়ারে কেটে ফেলে। আর সবশেষে এই স্লাইসার প্রিন্টারের জন্য জি কোড তৈরি করে। এই জি কোড হলো গিয়ে প্রিন্টারের ভাষা। এটা প্রিন্টারকে বলে দেয়, হেডটা ডানে সরাও, এখানে একটু প্লাস্টিক ফেলো, এবার একটু উপরে ওঠো, এই রকম সব নির্দেশনা। আচ্ছা, পুরো প্রক্রিয়াটা তো জানলাম। এখন যদি কেউ ভাবেন যে বাড়িতে ব্যবহারের জন্য একটা প্রিন্টার কিনবেন, তাহলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার, চলুন সেটাই জেনে নেওয়া যাক। বাজারে তো অনেক রকমের প্রিন্টার পাওয়া যায়, কিন্তু একটা থেকে আরেকটার আসল পার্থক্যটা কোথায়? চলুন সবচেয়ে জরুরি টেকনিক্যাল দিকগুলো একটু দেখে নিই, যা প্রিন্টারের জায়গা, স্টেবিলিটি আর পারফরমেন্সের উপর সরাসরি প্রভাব ফেলে। সবচেয়ে বড় পার্থক্যগুলোর একটা হলো প্রিন্টারের মুভমেন্ট স্টাইল। একটা জনপ্রিয় ধরন হলো বেড স্লিঙ্গার। এখানে যে প্লেট বা বেডের ওপর প্রিন্ট হয় সেটাই সামনে পেছনে নড়াচড়া করে। এর জন্য কিন্তু টেবিলের ওপর বেশ খানিকটা জায়গা লাগে। আর একটা ধরন হলো কোর XY। এখানে বেডটা শুধু ওপরে নিচে নামে, আর প্রিন্টিং হেডটাই ডানে বামে সামনে পেছনে ছোটাছুটি করে। এই ডিজাইনটা অনেক বেশি স্টেবল, মানে স্থিতিশীল, আর বড় জিনিস প্রিন্ট করার জন্য বা দ্রুত প্রিন্ট করার জন্য এটা বেশ ভালো। প্রিন্টারের মুভমেন্ট স্টাইল ছাড়াও আরও কিছু জরুরি ফিচার আছে যেগুলো দেখে নেওয়া দরকার, যেমন বিল্ড ভলিউম, মানে প্রিন্টারটা সর্বোচ্চ কত বড় জিনিস বানাতে পারবে। অটোমেটিক বেড লেভেলিং, এটা একটা দারুণ ফিচার যা নিজে থেকেই বেডটাকে লেভেল করে নেয়, ফলে প্রিন্ট ফেল হওয়ার চান্স কমে যায়। প্রিন্টারটা কি ঘেরা নাকি খোলা? ঘেরা ডিজাইনে তাপমাত্রা কন্ট্রোল করা সহজ হয়। আর যদি মাল্টি কালার প্রিন্ট করতে চান, তাহলে দেখতে হবে AMS বা অটোমেটিক মেটেরিয়াল সিস্টেম আছে কিনা। এছাড়া বিল্ট ইন ক্যামেরা, লাইডার সেন্সরের মতো স্মার্ট ফিচার বা RFID চিপ, যা ফিলামেন্টের রং বা টাইপ নিজে থেকেই চিনে নিতে পারে, এই সব ফিচারগুলো কিন্তু প্রিন্টিংয়ের অভিজ্ঞতাকে অনেক সহজ আর মজার করে তোলে। তো প্রিন্টার তো কেনা হলো, কিন্তু এটা দিয়ে শুধু শখের জিনিস বা খেলনাই তৈরি হয় না।
সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই প্রযুক্তি এখন কিভাবে আমাদের পৃথিবীকে বদলে দেওয়ার মতো বড় বড় কাজে লাগছে। ধরুন আপনার কোনো একটা যন্ত্রের ছোট্ট একটা পার্টস ভেঙে গেছে, যেটা আর বাজারে পাওয়া যাচ্ছে না। কোনো সমস্যা নেই, প্রিন্ট করে নিন। বা রান্নাঘরের জন্য নিজের ডিজাইন করা একটা গ্যাজেট দরকার, সেটাও সম্ভব। বাড়িতে এর ব্যবহারিক প্রয়োগ কিন্তু অসীম। আর ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এর ব্যবহার তো রীতিমতো অবিশ্বাস্য। স্পেস এক্সের মতো বড় বড় কোম্পানিগুলো তাদের রকেটের জন্য জটিল সব যন্ত্রাংশ এখন 3D প্রিন্ট করছে। ভাবুন একবার, রকেটের পার্টস প্রিন্ট করা হচ্ছে। শুধু তাই না, মেডিকেল সায়েন্সেও এটা একটা বিপ্লব নিয়ে এসেছে। এখন কোনো রোগীর জন্য একদম মাপ মতো কৃত্রিম হাত বা পা অর্থাৎ প্রস্থেটিক্স অনেক কম খরচে এবং খুব দ্রুত তৈরি করা যাচ্ছে। এটা আক্ষরিক অর্থেই মানুষের জীবন বদলে দিচ্ছে। এমনকি মহাকাশেও পৌঁছে গেছে এই প্রযুক্তি। নাসা প্ল্যান করছে ভবিষ্যতে মহাকাশচারীরা যখন মঙ্গল গ্রহে বা অন্য কোথাও যাবেন, তখন প্রয়োজনীয় যন্ত্রপাতি বা স্পেয়ার পার্টস তারা মহাকাশেই প্রিন্ট করে নেবেন। ফলে পৃথিবী থেকে সবকিছু বয়ে নিয়ে যাওয়ার ঝামেলা আর থাকবে না। তাহলে বোঝাই যাচ্ছে এই প্রযুক্তি কত দ্রুত এগোচ্ছে। যেটা একসময় শুধু বড় বড় ল্যাবে বা ফ্যাক্টরিতে ছিল, সেটা এখন সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আর এর কারণটাও খুব পরিষ্কার। এতে কাঁচামালের অপচয় কমে, অনেক কম খরচে জটিল জিনিস বানানো যায়, আর প্রোটোটাইপ থেকে ফাইনাল প্রোডাক্ট বানানোর সময়ও অনেক বেঁচে যায়। প্রযুক্তির উন্নতির সাথে সাথে দামও কমছে, তাই বলাই যায় যে আমাদের ভবিষ্যতে অ্যাডাটিভ ম্যানুফ্যাকচারিংয়ের ভূমিকা আরও বাড়তেই থাকবে। প্রশ্নটা হলো, এই প্রযুক্তি যখন আরও সহজ, আরও দ্রুত আর আরও শক্তিশালী হয়ে উঠবে, তখন আমরা আর কি প্রিন্ট করব? বাড়ি, গাড়ি, নাকি আরও অবাক করা কিছু? এর সম্ভাবনা সত্যি অসীম, আর আমরা তো কেবল এর শুরুটা দেখছি। ভবিষ্যৎ যে কী নিয়ে অপেক্ষা করছে তা কল্পনা করাও কঠিন।